অনেকে বলে যে বিএনপির নমিনেশন না পাওয়ার কারণে মনে হয় জামাত ইসলামে আসছে। বিএনপি নমিনেশন দিয়েছে 1 মাস 1.5 মাস আগে। আল্লাহ পাক আমাকে ওই অনুভূতি দিয়েছে 5ই আগস্টের সাথে সাথেই আমি বুঝতে পেরেছিলাম যে কারণে আমাকে মানুষ ভালোবাসে, সৎ কথা বলার জন্য কিংবা দেশপ্রেমিক হিসেবে আন্দোলন সংগ্রামে সকল মানুষের পাশে থাকার জন্য আমাকে ওই কথা যদি চালু রাখতে হয়, তাইলে মাগার এই বিএনপিতে থাকার আর রাস্তা নাই। যদি আমি ওখানে থাকি তাহলে আমাকে ওই চোরকে ভালো মানুষ বলে স্বীকৃতি দিতে হবে। যদি আমি ওখানে থাকি ইসলামী ব্যাংককে দখল করার পরেও আমাকে বলতে হবে টকশোতে গিয়ে না দখল হয় নাই। দেখেন না এখন কিছু কিছু মানুষ যারা জীবনভর বিএনপির বিরোধিতা করেছে এবং বিভিন্ন জায়গা থেকে জামাতের জাকাত ফাতরা খাইয়ে বড় হয়েছে, তারাও এখন বিএনপির পাও চেটে চেটে নতুন করে একটা ষড়যন্ত্রের ফাঁদে দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে। একটা বিষয় আমরা স্পষ্ট দেখলাম, সেটা হচ্ছে যে বিগত আওয়ামী লীগের সময়ও ওই একই বিষয়ে আমাদেরকে কথা বলতে হতো, আর এখন বর্তমান সময়ে ফ্যাসিবাদের পতনের পরেও ঠিক সেম বিষয়ে কথা বলা লাগতেছে। তাহলে গত আওয়ামী লীগ আর বর্তমান বিএনপি এর মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। যদি 16 বছর আমাদেরকে কথা বলতে হয়েছে এসালমের বিরুদ্ধে, তারা দুর্নীতি করেছে, 75,000 কোটি টাকা লোপাট করেছে, 2017 সালে রাতের অন্ধকারে ব্যাংকটাকে দখল করার জন্য চেয়ারম্যান এমডির পদত্যাগ বিশেষ বাহিনীর ছত্রছায়ায় গোপন রেখে এমনকি তাদের মুখ বন্ধ করে দিয়ে দখল করা হয়েছে। ঠিক একই উপায়ে আমরা দেখলাম যে বাংলাদেশ 5ই আগস্টের পরে ওই এসালমের গাড়িতে করে আবার কেউ কেউ এয়ারপোর্ট থেকেও বের হয়েছে। তো যারা এসালমের গাড়িতে করে সেই এয়ারপোর্ট থেকে বের হয়েছে, তারাই আবার এসালমকে এই ব্যাংকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং জুলাইয়ের অগ্রসৈনিক ছাত্র শিবির জামাত তাদের উপরে দোষারোপ করে ইসলামী ব্যাংকটাকে নাকি তারা নতুন করে একটু ক্লিন করার চেষ্টা করছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্য এই দেশের জন্য, জাতির জন্য। ওনারা বিবাহ দেওয়ার সময় মেয়ে যদি কোনো জায়গায় দিতে যায় তখন ছাত্র শিবিরের লোকজন খোঁজে, আর যদি কোনো কিছু দখল দিতে যায় তখন জামাত ইসলামের ব্যাংক ট্যাঙ্ক খুঁজে দখল দেয়। এটা এক ধরনের দ্বিচারিতা আমি এই বাংলাদেশের রাজনীতিতে দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে ইসলামী ব্যাংকটা আসলে মূলত সরাসরি জামাতের প্রতিষ্ঠিত সংগঠন বা প্রতিষ্ঠান, নাকি এটা দেশপ্রেমিক মানুষরা মিলে ঐক্যবদ্ধভাবে ইসলামী শরিয়া ভিত্তিক একটি ব্যাংক প্রতিষ্ঠার একটা প্রতিষ্ঠান। জামাত ইসলাম যেই যেই জায়গায় কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে সেই প্রতিষ্ঠানগুলো যে কোনো ব্যক্তির চাইতে লংজিভিটিতে তারা স্থান অর্জন করেছে, তাদের মাধ্যমে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং সেই প্রতিষ্ঠানগুলো মানুষের জন্য কিছু সেবা দিতে পেরেছে। তার জ্বলন্ত উদাহরণ কিন্তু এই ইসলামিক ব্যাংক। আওয়ামী লীগের আমলেও এই ব্যাংকটি কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিং জগতের মধ্যে অন্যতম ছিলেন। বিদেশের তালিকায়ও যখন বাংলাদেশের অন্য অন্য ব্যাংক ছিল না, তখন একমাত্র ইসলামী ব্যাংক কিন্তু র্যাঙ্কিংয়ের তালিকায় ছিল। কিন্তু অবাক করা কাণ্ড, সবাই কেন জানি এই ইসলামী ব্যাংক থেকে যত পারে টিপে টিপে খাওয়ার চেষ্টা করে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সময় তার জন্মশতবার্ষিকী পালন করার নামে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে এই ব্যাংকের টাকা পয়সা সব নেওয়া লাগবে তাদেরকে। এসালমের পুত্র সন্তান যিনি, হয়তো আমি আজকে কথা বলছি কিন্তু যখন এই ইসলামী ব্যাংক নিয়ে আওয়ামী লীগের আমলেও কথা বলেছি, তখন তার সেই বাচ্চা সন্তানকে এনে চেয়ারম্যান বানিয়ে দেওয়া হলো এই ব্যাংকে, কিন্তু প্রতিবাদ করার একটা মানুষ ছিল না। আজও সেই একই উপায়ে রক্ত ঝরাতে হয়েছে ইসলামী ব্যাংকের গ্রাহকদের। এর চেয়ে লজ্জার আর কিছুই থাকতে পারে না। যদি তোমাদের যোগ্যতা কিছু থেকে থাকে তাহলে তোমরা এরকম ব্যাংক করো, বিশ্ববিদ্যালয় করো, নিজেরা কিছু করে তারপরে খাও। কিন্তু খাবে কেমনে? তারা তো চাঁদায় ব্যস্ত। রাস্তাঘাটের মানুষের কাছ থেকে প্রতিষ্ঠিত কোনো জিনিস থাকলে সেইটা যারা নিয়ে ব্যস্ত, তারা এই সকল ব্যাংকের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে চায় না। প্রিয় ভাইরা, আপনারা জানেন সবজি বিক্রেতা দোকান থেকে যারা টাকা পয়সা উত্তোলন করে খায়, তারা ব্যাংক থেকে চাঁদা নিবে না, ব্যাংক দখল করবে না, এটা আসলে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। আমার কাছে মনে হচ্ছে যে আজকের এই প্রেক্ষাপটে আমাদেরকে বিএনপির বর্তমানে এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ইসলামী ব্যাংক নিয়ে আন্দোলন করতে হবে গ্রাহকদের বা সাংবাদিকদের সামনে। এটা আমি মনে করি চরম একটা লজ্জার এবং জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা শামিল। কারণ আমরা এই 24-এর গণ অভ্যুত্থানটার উদ্দেশ্যই ছিল বাংলাদেশের যে দলের, যে ধর্মের, যে মতের, যে আদর্শের মানুষ থাকুক না কেন, তিনি যদি দেশপ্রেমিক হন
তার যদি ব্যবসা থাকে, তার যদি ভিন্ন মত থাকে, তিনি স্বাধীনভাবে বাংলাদেশে থাকবেন, তার উপরে কেউ কোনো কিছু চাপিয়ে দিবেন না। কিন্তু আজকের এই দিনে এসে আমাদেরকে দেখতে হচ্ছে ওই আওয়ামী লীগের মতো করেই আবার সব কিছুতে যার নামের আগে ইসলাম, যার নামের আগে জামাত শিবির, যার নামের আগে সৎ কিংবা ইনসাফ ভিত্তিক কোনো একটি শব্দ লাগানো থাকে, তাকে সবাই মিলে চেপে ধরার একটি প্রচেষ্টা বিগত দিনের মতো এখনো চলছে। প্রিয় ভাইরা, যাই হোক, আপনারা আসুন। সৎ মানুষ থাকলে, অল্প মানুষ দিয়ে বাংলাদেশের বিজয় যেমন এই 5ই আগস্টে হয়েছে, আবারও সৎ মানুষ থাকলে এই বাংলাদেশের আগামী দিনের দেশপ্রেমিক নাগরিকরাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই যে বাংলাদেশের সভ্যতা, কৃষ্টি, কালচার, সেটাকে রক্ষা করবে। আমরা বিশ্বাস করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। যদি সেটা উদয় না হয়, তাহলে শেখ হাসিনা মাত্র বিদায় নেওয়ার 4 দিন আগে জামাত শিবির নিষিদ্ধ করার কারণে যেভাবে 5 দিনের মাথায় দেশ থেকে পালাতে হয়েছে, ইসলামী ব্যাংক দখল করার ষড়যন্ত্র করলে ইসলামী ব্যাংকের দখলের মাধ্যমেই কিন্তু আপনাদের পতন নিশ্চিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মূলত ইসলামী ব্যাংককে এই দৃষ্টিতে দেখতে চাই এবং আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে দিতে চাই, যারা ইসলামকে সহ্য করে না, যারা ইসলামী অর্থনীতি দেখতে পারে না, তারা কিন্তু ইসলামী ব্যাংকের আসল রূপ এবং চেহারা এখনো দেখতে পায় নাই। যখনই ইসলামী ব্যাংকের সমস্ত কার্যক্রম রাজনৈতিকভাবে দেখা শুরু হয়েছে, আমরা এটাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করে আজকের এই সেমিনার থেকে আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন ঋণখেলাপি হয় এবং ওই পদে যোগ্যতা অর্জন না করেও সে যখন ওই পদে অলঙ্কৃত হতে চায় এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদের অযোগ্য ব্যক্তিকে যখন চেয়ারম্যানের পদে বসানো হয়, তখন আমরা বুঝতে পেরেছি যে এটি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ইসলামী ব্যাংকের সকল অর্থ লুটপাট করে খাওয়ার জন্যে আপনারা জামাতের উপরে তকমা দিচ্ছেন। এই ব্যাংক জামাতের অবশ্যই না। এই ব্যাংক বাংলাদেশের 18 কোটি জনগণের গ্রাহকের ব্যাংক। এই ব্যাংকের বিরুদ্ধে যদি একটি ষড়যন্ত্র করা হয়, এখন থেকে আমরা রাজপথে এই আন্দোলন করে ব্যাংককে আমরা উদ্ধার করে জনগণের কাছে ফিরিয়ে দেব। সুতরাং আমি বলে দিতে চাই, ইসলামী ব্যাংক এমন একটি ব্যাংক, এই ব্যাংকে যারা সুদের বলে সুদের তকমা দিচ্ছেন, তাদেরকে বলতে চাই, সমস্ত ব্যাংকগুলি তো এখন সুদের ব্যবসা করে। ইসলামী ব্যাংক যখন শরিয়া ভিত্তিক পরিচালনা হয়, তখন তার বিরুদ্ধে মিথ্যা এবং কাল্পনিক কিছু গল্প উপস্থাপন করা হয়। আমি বলতে চাই, শক্তিশালী হর্স পাওয়ার যে ঘোড়ার একবারে একটি ছাগলের সাথে ঘোড়া চলে যাচ্ছে, তো সামনে একটি গর্ত, ঘোড়া একটু লাফ দিলেন, পিছনের ল্যাজটা জেগে গেল। পিছন থেকে ছাগল উঠে বলে, তুমি তো ল্যাজটা জাগাইলা, তো কিসের ঘোড়া হলা? আর ঘোড়া বলতেছে, এই ছাগল, সারা জীবনে তো তোর ল্যাজ জেগে থাকে, তাতে দোষ হয় না। আর আমি একটু লাভ দিয়েছি, ল্যাজটা জেগে গেল, আমার দোষ হলো। তাই ইসলামী ব্যাংক কোথায় সুদের ব্যবসা করে? তোমরা তো সারাদিন 24 ঘন্টা সুদের মধ্যে ডুবে থাকো। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে লাগতে আসছো কেন? ইসলামী ব্যাংক এমন একটি হর্স পাওয়ার, পিছনের পা দিয়ে লাথি দিলে মিসাইলের গতিতে 7 কিলোমিটার দূরে চলে যাবা। সুতরাং ইসলামী ব্যাংকের সামনে আসবা না, ইসলামী ব্যাংকের উপরে অবৈধ হস্তক্ষেপ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া আবসির ফাসাউফা ইউবসিরুন, দেখতে থাকো, আমরাও দেখে নেব। তোমাদেরকে অল্প সময় বেঁধে দিলাম। আমরা এই 4 মাস হয় নাই এই সরকারের বয়স, এর মধ্যে কোনো অ্যাচিভমেন্ট নাই, কোনো জনগণের জন্য কোনো উল্লেখযোগ্য কোনো কর্মসূচি জনগণ পায় নাই। আগামী দিনে যদি জনগণ ফেসিবাদের প্রতিচ্ছবি, প্রতিবিম্ব দেখতে পাচ্ছে এই সরকারের ভিতরে, যেখানেই যাই সেখানে লুটপাট, সেখানে ধর্ষণ, হত্যা, নির্যাতন, শিশু ধর্ষণ, শিশু হত্যা, এগুলি কিসের আলামত? যদি এরকম হয়, জুলাই আগস্টের বিপ্লব করে আবার একটি পরিবর্তন করে আপনাদেরকে ক্ষমতায়, আমরা যেভাবেই গেছেন ক্ষমতায়, জনগণ মেনে নিয়েছে যে অন্তত সুন্দরভাবে ফেসিবাদের চাইতে ভালো কিছু করবে।
আপনারা যেহেতু ব্যর্থ হন, এবারের ব্যর্থতার পরে কিন্তু এমন বিপ্লব হবে, সেই বিপ্লব বাংলাদেশের বুক থেকে চিরদিনের জন্য ফেসিবাদ দুর্বৃত হবে এবং জনগণের ইসলামী মূল্যমতে বিশ্বাসী একটি সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকার হবে বাংলাদেশের জনগণের সরকার। আর সর্বশেষ আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত প্রধান অতিথি